হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু স্টাডি উইথ সাগর। সো আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের সোশ্যোলজি একটি নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি এবং এই চ্যাপ্টারের পুরো সহজ ভাষাতে কনসেপ্ট এবং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের আমি দেখিয়ে দেবো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস। সো এর আগের দিনে ক্লাসে আমাদের সোশ্যোলজি ইন ইন্ডিয়া পুরো চ্যাপ্টারটি আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, তাই আজকে আমরা সহজ ভাষাতে বুঝে নেব চ্যাপ্টার 2টি। সেখান থেকে আজ আমরা পড়ব কলোনিয়ালিজম, আর এটি কমিউনিটি অ্যান্ড চেঞ্জের বেসিক কনসেপ্টটা পড়ে নেব। সো এটি চ্যাপ্টার হচ্ছে সোশ্যাল চেঞ্জ ইন ইন্ডিয়া থেকে জাস্ট আমরা পড়ে নেব আজকে উপন্যাস বারটি আর কমিউনিটি অ্যান্ড চেঞ্জ। সো প্রথমে তোমাদেরকে যেটি পড়তে হবে সেটি হচ্ছে ভারতবর্ষের সামাজিক পরিবর্তন অথবা ধারাবাহিকতা এবং পরিবর্তন। সো আমরা যেটি ইম্পর্ট্যান্ট টপিক সেটি আমরা পড়ে নেব। সো তোমাদের যাতে বই আছে পার্সে নিয়ে বসে যাও, তার সাথে একটি কলম বা রুল নিয়ে বসে যাও, যেটি ইম্পর্ট্যান্ট তোমরা দাগিয়ে নেবে। সো এটি তোমরা পড়ে নিতে পারো। আর যেটি ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে দেখে নাও, বর্তমান সমাজ হাজার হাজার বছর আগের সমাজ ব্যবস্থার পরিবর্তন রূপ কালের নিয়মে ও বিবর্তনের ধারায় সমাজের গভীর ও বাইরে বিবর্তন প্রভূত সাধিত হয়েছে এবং ভবিষ্যতে এই পরিবর্তন অব্যাহত থাকবে। এই সামাজিক পরিবর্তনের আলোকে ভারতের সামাজিক পরিবর্তনের বিষয়টি ব্যাখ্যা করা একটি কঠিন বিষয়, কারণ এই সমাজ সেই সনাতন প্রাচীনকাল থেকে সময়ে দীর্ঘপথ বয়ে যে প্রবাহমান রয়েছে তার হিসেব করা কঠিন এবং দুঃসাধ্য। ভারতবর্ষ এক বিপুল বৈচিত্র্যপূর্ণ দেশ। সো এখানে মেনলি বলতে চাইছে ভারতবর্ষ এক বিপুল বৈচিত্র্যপূর্ণ দেশ। তার আছে নানা ভাষা, নানা পরিধান, নানা জাতি, ধর্ম, বর্ণের বৈচিত্র্যে ভরা এক সমান সংস্কৃত উত্তরাধিকারা। সো তোমরা বুঝতে পারলে ভারতবর্ষ এক বিপুল বৈচিত্র্যপূর্ণ দেশ। সো এখানে নানা ভাষা আছে, ভারতবর্ষের নানা ধর্ম, জাতি, বর্ণের বৈচিত্র্য ভরা এক সংস্কৃতির উত্তরাধিকারী। এবং যেটি ইম্পর্ট্যান্ট, এটি তোমাদের এমসিকিউ আকারে থাকতে পারে। ইরাবতী কার্ভে একে বিশ্বের সারাংশ বলে উল্লেখ করেছে, অর্থাৎ ইরাবতী কাকে বিশ্বের সারাংশ বলে উল্লেখ করেছে? আনসারটি হবে ভারতবর্ষকে। আরেকটি ভাবে কোশ্চেন থাকতে পারে, ভারতবর্ষকে বিশ্বের সারাংশ বলে উল্লেখ কে করেছে? ইরাবতী কার্ভে। সো তোমরা বুঝতে পারলে। আর পরবর্তী যেটি আছে, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য 5000 বছরের বেশি সময় ধরে ব্যাপ্ত। একে ভিনসেন্ট স্মিথ বলে সংগ্রহশালা, অর্থাৎ আরেকজনও বলেছিল ভিনসেন্ট স্মিথ বলেন সংগ্রহশালা, অর্থাৎ ভারতবর্ষকে সংগ্রহশালা কে বলেছিলেন? ভিনসেন্ট স্মিথ। নানা বৈচিত্র্যে ভরা বলে এক দেশকে বলা হয় পৃথিবীর এক ক্ষুদ্র সংরক্ষণ। এটিও পড়ে নেবে। আর যেটি আমাদের পরবর্তীটা পড়তে হচ্ছে সামাজিক পরিবর্তনের দৃষ্টিভঙ্গি। এটি ইম্পর্ট্যান্ট না, জাস্ট তোমরা দেখে নেবে। 3টি ভাগে ভাগ করা আছে এখানে। কালচার অ্যাপ্রোচ পড়তে হবে না, ইম্পর্ট্যান্ট না। যেটি এখান থেকে ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে এখান থেকে এতদূর, তোমরা জাস্ট পড়ে নেবে। পরবর্তী যেটি আছে আমাদের ভারতের সামাজিক পরিবর্তনের বিভিন্ন কারণসমূহ। এটি ইম্পর্ট্যান্ট, এটি একবার পড়ে নাও। যুগ যুগ ধরে ভারত ভূমিতে নানা জাতি, ধর্মের, বর্ণের মানুষের আগমন সত্যি ভারতের সনাতন সংস্কৃতি আর্য, অনার্য, হিন্দু, মুসলমানের এক সূত্রে মিশে মিশ্র সংস্কৃত প্রভাব, ইংরেজ সহ বিভিন্ন ঔপনিবেশিক শক্তির শাসনকাল, 1947 সালে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা অর্জন এবং পরে যুগান্তকারী পরিবর্তন সমূহ। সেখানে মেনলি ভারতবর্ষের স্বাধীনতা আর যেটি ইংরেজরা শাসন করেছিল সে বিষয়ে কারণগুলো দেওয়া আছে, তোমরা পড়ে নেবে। এবং পরবর্তী যেটি আমাদের ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে, এখানে বেসিক কিছু নেই, জাস্ট এবার যেটি আমাদের ইম্পর্ট্যান্ট সেটি তোমরা জাস্ট এটি পড়ার পর একবারে উপসংহারটা পড়ে নেবে। আর এটি একবার দেখে নেবে, পৃথিবী আজ একটি গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এখান থেকে একটি এমসিকিউ তোমাদের থাকতে পারে, অর্থাৎ গ্লোবাল ভিলেজ কাকে বলা হয়? পৃথিবী আজ একটি কিসে পরিণত হয়েছে? গ্লোবাল ভিলেজ। জাস্ট দেখে নেবে, উপসংহারটা একবার পড়ে নেবে। ভারতের
সামাজিক পরিবর্তনের বিষয়টি অত্যন্ত জটিল এবং ব্যাপক, তবে এই পরিবর্তন সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক, আর্থিক পরিকাঠামো এবং সামাজিক ক্ষেত্রে প্রগতির সূচনা করে। আর এই প্রগতিমূলক পরিবর্তন ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভের জন্য দায়িত্ব করে তুলেছে। এবং পরবর্তী যেটি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে কলোনিয়ালিজম অর্থাৎ উপনিবেশবাদ। সো এটি আমরা পড়ে নেব। ভূমিকা অর্থ ইন্ট্রোডাকশন। প্রথমে এটি অর্থ দেওয়া আছে উপনিবেশবাদের। তো লাতিন শব্দ কলোনিয়া থেকে ইংরেজি শব্দ কলোনি বা ঔপনিবেশ কথাটি এসেছে। উপনিবেশবাদ বা কথাটি উৎপত্তি লাভ করেছে এই কলোনি থেকে। উপনিবেশবাদ বলতে বোঝায় কোনো রাষ্ট্র যদি অন্য রাষ্ট্রের অবস্থিত কোনো ভূখণ্ড বা অঞ্চলকে নিজের নিয়ন্ত্রণ বা অধীনে আনে, তাহলে সেই অধীনস্থ এলাকাটি উপনিবেশ বলে। সো তোমরা বুঝতে পারলে এখান থেকে 2-3টি শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ হতে পারে। তো প্রথম কোশ্চেনটি হচ্ছে কলোনিয়া থেকে ইংরেজি শব্দ কলোনি এসেছে বা উপনিবেশ কথাটি এসেছে। এবার এর পুরো যেটি কথাটি হচ্ছে উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম কথাটি উৎপত্তি লাভ করেছে এই কলোনি থেকে। তো এই কথাটি কি থেকে লাভ করেছে? কলোনি থেকে। এখান থেকে একটু কোশ্চেন আসতে পারে। আর উপনিবেশবাদ বলতে তোমরা বুঝে গেলে কোনো রাষ্ট্র যদি অন্য রাষ্ট্রে অবস্থিত কোনো ভূখণ্ড বা অঞ্চলকে নিজের নিয়ন্ত্রণ বা অধীনে আনে, তাহলে সে অবস্থিত এলাকাটিকে উপনিবেশবাদ বলে। সো বুঝতে পারছো। পরবর্তী আছে উপনিবেশ স্থাপনের অন্যান্য কারণ হলো, এটি কারণগুলো একবার জাস্ট পড়ে নেবে। আর উপনিবেশবাদের অর্থ ও সংজ্ঞা একবার অর্থটা পড়ে নাও এক কথায়। কলোনি বা উপনিবেশের মূল অর্থ হলো মানব সমাজের একটি স্থানান্তরিত অংশ। সো এটি যেটি মূল অর্থ হচ্ছে মানব সমাজের একটি স্থানান্তরিত অংশ। রাজনৈতিক বিচারে উপনিবেশবাদের দুটি ভাগে করা হয়েছে, এটা জাস্ট পড়ে নেবে। পরবর্তী যেটি আছে এ প্রসঙ্গে জে.এস. হবসন 1902 সালে তার ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থে উপনিবেশবাদের সংজ্ঞায় বলেন, উপনিবেশবাদ হলো জাতীয় জনসমাজের প্রাকৃতিক ধারা। এটা জাস্ট কয়েকটি যারা সমাজতাত্ত্বিক আছে তাদের মেনলি সংজ্ঞাগুলো দেওয়া আছে, জাস্ট পড়ে নেবে। আর 19 শতকের উপনিবেশবাদ, এটি ইম্পর্টেন্ট, এটি একবার পড়ে নাও। 19 শতকের উপনিবেশ স্থাপনের প্রবল ঢেউ ভারতীয় ভূখণ্ডে আছড়ে পড়ল, কারণ ইউরোপের নতুন উৎপাদিকা শক্তির বিকাশ, সামন্ততান্ত্রিক সমাজ অভ্যন্তরীণ সংকট, পুঁজিবাদী অঙ্কুরোদ্গম। 19 শতকে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি, শিল্প বিপ্লবের অনিবার্য পরিবর্তন ইউরোপে যুগান্তকারী বোঝায় দখল সাম্রাজ্য বিস্তারে উৎসাহিত করে তা পরশা নিয়ে বেরিয়ে পড়ে। সো এগুলি মেনলি কিছুটা কারণ দেওয়া আছে, দেখে নেবে। এবং সম্পৃক্ত ধারণা অর্থাৎ ভারতের উপনিবেশবাদের সম্পৃক্ত ধারণাটা একবার পড়ে না, ইম্পর্টেন্ট। ভারতীয় প্রেক্ষাপটে ঔপনিবেশিকতা বলতে সেই সময়কালকে বোঝানো হয় যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ভারতীয় উপমহাদেশের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রয়োগ করেছিল। অর্থাৎ ভারতীয় প্রেক্ষাপটে ঔপনিবেশিকতা বলতে সেই সময়কালকে বোঝানো হয় যখন ব্রিটিশরা সাম্রাজ্যবাদী শক্তি ভারতীয় উপমহাদেশের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রয়োগ করেছিল, সেটি মেনলি পড়ে নেবে। আর এখানে দেওয়া আছে 1898 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো, 1800 না, এটি দেওয়া আছে মেনলি 1498 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা ভারতের কালিকট বন্দরে আসেন এবং সেই সুবাদে পর্তুগিজরা ভারতের পশ্চিম উপকূলে বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে। পরে একে একে ডাচ, ফরাসি এবং প্রবল শক্তিধর ইংরেজ এলে ভারতে আধিপত্য বিস্তার লাভ করে।
অর্থাৎ প্রথমে যারা এসেছিলো তারা এসেছিলো পর্তুগিজ, প্রথমে ভারতে এসেছিলো, তারপরে এসেছিলো হচ্ছে ডাচ, ফরাসি এবং প্রবল শক্তিবিদরা ইংরেজ এলে ভারতের আধিপত্য বিস্তার লাভ করে, অর্থাৎ ইংরেজরা এসে ভারতবর্ষে উপনিবেশবাদ গড়ে তুলেছিল। মেনলি ইউরোপীয়দের জাগরণ মেন। আর এটি আছে ব্রিটিশ শাসনের উত্থান। এটি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন অনেক থাকবে, সো এটি তোমাদের পড়তে হবে, মিস করবে না। সো মানে প্রথম থেকে বলা আছে মানে কিভাবে ইংরেজরা এসেছিলো, এটি তোমরা মেনলি ইংলিশ হিস্টোরিতেও পড়া হবে, মেনলি 9-10-এ। সো পড়ে না একবার। 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধ। ব্রিটিশ শাসনের সাহিত্য কাছে সূচনা, সিরাজের পরাজয়, ইস্ট ইন্ডিয়ান কোম্পানি বুদ্ধিমত্তার এবং নবাবের সহযোগীদের ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা, বাংলার শেষ স্বাধীন নবাবই চলে গেল। একে একে মির্জাফর, মীর কাসিমরা ইংরেজদের হাতে পুতুল হলো। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ ইংরেজরা জয়লাভ করে এবং 1765-তে দেওয়ানা লাভ করে। এর ফলে বাংলা, বিহার, উড়িষ্যা প্রকৃত ক্ষমতা ইংরেজরা লাভ করে এবং তাকে কেন্দ্র করেও ক্রমশ নানা কৌশল অজুহাতে অধীনতামূলক নীতি চালু করে। তো মেনলি এখানে ব্রিটিশ শাসনের উত্থানের কথা বলা আছে, এখান থেকে তোমরা নিজে পড়বে আর নিজে কয়েকটি কোশ্চেন তোমাদের চলে আসবে, যেরকম পলাশীর যুদ্ধ কবে হয়েছিল, 1757 খ্রিস্টাব্দের 23শে জুন, এগুলো তোমাদের পড়তে হবে। আর ধরো এর পরিণতিতে ঘটে 1857 মহাবিদ্রোহ কবে হয়েছিল, 1857। মেনলি তোমরা রিডিং যদি পড়ে না 1 থেকে 2 বার তোমরা বুঝতে পেরে যাবে। পরবর্তী আছে প্রভাব, অর্থাৎ ব্রিটিশ শাসনে ভারতে কী কী প্রভাব ফেলেছিল। ব্রিটিশ সরকারের হাতে ক্ষমতায় হওয়ার পরে তীব্র শোষণ ব্যবস্থা কায়েম রাখে, ভারতীয় শিল্পকে ধ্বংস করে ভারতের কাঁচামাল সরবরাহকারী উপনিবেশ পরিণত করে এবং তাকে ব্রিটিশ পণ্যের বাজারে পরিণত করে। এগুলো জাস্ট তোমরা আগে পড়েছ মেনলি ক্লাস 9-10 হিস্টোরিতে। আর পরবর্তী যেটি আমাদের আছে ভারতের উপনিবেশবাদের বৈশিষ্ট্যটা ইম্পর্টেন্ট পয়েন্ট নেবে। ভারতবর্ষে উপনিবেশবাদের ইতিহাস দীর্ঘদিনের, বিশেষ করে ব্রিটিশ উপনিবেশবাদ প্রায় 200 বছর কায়েম ছিল, অর্থাৎ আনুমানিক যেটি ধরা হয় 200 বছর কায়েম ছিল। আর এখান থেকেও তোমাদের মেনলি কিছু স্থান ও স্থলগুলো মনে রাখতে হবে। দেখে নাও 1770 বাংলা, বিহার, উড়িষ্যার মন্তর, এগুলো জাস্ট পড়ে নেবে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নতি, বিভাজন নীতি, এটি ইম্পর্ট্যান্ট, যেটি ডিভাইড অ্যান্ড রুল, এটিও তোমরা মেবি ইতিহাস বইয়ে পড়া হবে। দেখে নাও ব্রিটিশ উপনিবেশবাদীরা তাদের শাসনকে সুদূর করার জন্য ডিভাইড অ্যান্ড রুল নীতি গ্রহণ করে ভারতীয় সমাজকে নানা কারণে উপযুক্তিতে বিভক্ত করতে সচেষ্ট ছিল। 1947 ভারত পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। সো এখানে একটি কোশ্চেন থাকতে পারে তোমাদের, ব্রিটিশ উপনিবেশবাদীরা তাদের শাসনকে সুদূর করার জন্য ড্যাশ নীতি চালু করেছিল। তো নীতিটির নাম হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, অথবা ডিভাইড অ্যান্ড রুল নীতিটি কেন চালু করা হয়েছিল এটিও কোশ্চেন থাকতে পারে। তো চালু করা হয়েছিল কারণ ব্রিটিশ উপনিবেশবাদীরা তাদের শাসনকে সুদূর করার জন্য, অর্থাৎ আরও শক্ত করার জন্য যেটি চালু করেছিল সেটি হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। আর 1947 সালে ভারত ও পাকিস্তানের রাষ্ট্রের জন্ম হয়, অর্থাৎ ভারত আর পাকিস্তান আগে সেমই ছিল, তার সঙ্গে বাংলাদেশও ছিল। তো 1947 পর থেকে বর্ডার যখন ভাগ হয় তা মেনলি এটাই বলা হয়েছে, তোমরা পড়ে হবে ক্লাস 9-এ, মেবি ক্লাস 9-এ হিস্টোরিতে। আর এখানে পরবর্তী যেটি দেওয়া আছে ভারতের উপনিবেশবাদের বিভিন্ন রূপ, অর্থাৎ ডিফারেন্ট ফর্মস অফ কলোনাইজেশন ইন ইন্ডিয়া। এখান থেকে মেনলি তোমাদের যেটি পড়তে হবে, এই বৈশিষ্ট্য থেকে একবার পড়ে নেবে। আদিবাসী সম্প্রদায়কে নির্মূল করে নিজেদের নিজস্ব সমাজ, যেমনগুলো উদাহরণগুলো একবার পড়ে নেবে। 19 শতক ছিল ইংরেজদের বিরুদ্ধে উপজাত বা আদিবাসী সম্প্রদায়ের
নৌকো বা নৌকো আন্দোলন, নৌকো বিপ্লবের ইতিহাস। 1800 সালে পালামো এর চেরা ভুলতান, 1821 এর ভিসুংবে দে। এখান থেকেও তোমাদের অর্থাৎ যেগুলো বিদ্রোহ ঘোষণা করেছিল ইংরেজদের বিরুদ্ধে আদিবাসীগুলো, সেখানে মেনলি এটি বলা হয়েছে সেখানে। অর্থাৎ যেরকম দেখো 1855 থেকে 56 সাঁওতাল বিদ্রোহ, পরপর কোম্পানির শাসকের চ্যালেঞ্জ মুখে ছুড়ে দিয়েছিল। অর্থাৎ বিদ্রোহ যেগুলো ঘোষণা করেছিল সেগুলোর কথাই বলা হয়েছে। এবং পরবর্তী যেগুলো তোমরা এগুলো রিডিং পড়লে অন্তত বুঝতে পারবে। আর পরবর্তীতে আমি তোমাদের এখান থেকে যেটি ইম্পর্টেন্ট যেগুলো এমসিকিউ যেটি পরীক্ষাতে আসতে পারে এবছর তোমাদের 3rd সেমিস্টার ক্লাস 12-এ, সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো পরবর্তী ক্লাসে। আর এগুলো জাস্ট দেখে নেবে ইম্পর্টেন্ট। আর এগুলো যেখানে ইম্পর্টেন্ট কয়েকটি মানে শিক্ষানীতি চালু হয়েছিল 1835-এর মেকলের শিক্ষানীতি, ইংরেজরা ভারতের শিক্ষানীতি যেগুলো চালু করেছিল সেগুলোর কথা বলা আছে। 1857 এর ক্যালকাটা বোম্বাই মাদ্রাজ বিদ্যাপীঠ স্থাপন, অর্থাৎ 1857 সালে ক্যালকাটা মুম্বাই মাদ্রাজ বিদ্যালয় স্থাপন ঘটেছিল। এবং নারী ক্ষমতায়ন, ব্রিটিশ আমলে নারী শিক্ষার প্রসার ঘটে, এতে নারী প্রগতি গতিময় হয়ে ওঠে। তো তোমাদের কোনোটিও ছাড়া যাবে না, যেহেতু এটি এমসিকিউ পরীক্ষা, তো তোমাদের পুরোটাই ভালো করে পড়তে হবে। এবং মোটামুটি আমি তোমাদের দেখিয়ে দিলাম তোমাদেরকে কী কী পড়তে হবে। আর যেখানে দেখবে সালগুলো দেওয়া আছে ওই সালগুলো অবশ্যই মনে রাখবে। সো আজকের এরকম ক্লাসটি এখানে শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী ক্লাসে আমরা তোমাদের কিছু কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ দেখে দেবো। আর তোমরা ভালো করে রিডিং পড়ো, খালি রিডিং পড়লে তোমাদের মেনলি হয়ে যাবে। আর যেগুলো বললাম ওগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করো। সো থ্যাংক ইউ সো মাচ, বাই।